না। শক্তির খেলা চলছে, কে জিতবে? মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ, আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে? ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজে ও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চে নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য। যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে
শক্তির নতুন মেরুকরণ। চীন, রাশিয়া ও ইরান তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞানী ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে। আমেরিকা প্রস্তুত। কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হল থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়। শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2
সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবার ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যে ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। এনসিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইসরায়েলকে কি পুড়িয়ে দেবে ইরানের অতি গোপন অস্ত্র? ইসরায়েলের পারমাণবিক স্থাপনা আক্রমণ পরিকল্পনার পর আইআরজিসির শীতল সতর্কতা। ইসরায়েলের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, হুঁশিয়ারি করলেন ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেইদারি। আকাশে অদৃশ্য ঝড়ের ঘনঘটা, ভূমিতে নিঃশব্দে গর্জে ওঠা সাইক্লোন। এ যেন সেই মুহূর্ত যখন প্রতিরোধ আর প্রতিশোধ একে অপরের চোখে চোখ রাখে। আর সেই চোখে ঝলক দিচ্ছে ইরানের অপ্রকাশিত, অজানা কিন্তু ভয়ঙ্কর সব অস্ত্র।
ইরান ঘোষণা করেছে তাদের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে AI চালিত অতি গোপন অস্ত্র, যেগুলো এখন সম্পূর্ণরূপে সক্রিয়। এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী যে প্রকাশ করলে শত্রুর রক্ত শীতল হয়ে আসবে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সেদারি জানিয়ে দিয়েছেন, এগুলো প্রচলিত হলেও ক্ষমতায় ব্যতিক্রমী। AI প্রযুক্তির সংযোজনে এগুলো যেন ধ্বংসযজ্ঞের নীরব বিপ্লব। তবে কৌশলগত কারণে এই অস্ত্র জনসম্মুখে প্রকাশ করা হয়নি। হেদারির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল পূর্বাভাস। ইরান প্রস্তুত, স্থলবাহিনী এখন আধুনিক, মোবাইল ও চটপটে ইউনিটে রূপান্তরিত, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে সক্ষম, যে কোনো হুমকির জবাবে বিদ্যুতের মতো ছুটে আসবে প্রতিক্রিয়া। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে দেশের কৌশলগত সীমান্তগুলোতে। পূর্ব, পশ্চিম ও উপকূলীয় অঞ্চলে সম্পন্ন হয়েছে 3টি বিশাল সামরিক মহড়া, যেখানে যাচাই করা হয়েছে বাহিনীর প্রতিক্রিয়া, প্রস্তুতি ও সমন্বয়। তিনি বলেছেন, আমাদের চোখ সবসময় খোলা, আঙুল ট্রিগারে। হুমকি দেখলেই শত্রুকে বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না। এই হুঁশিয়ারি শুধু কথার ঝড় নয়, এই ঘোষণা এক যুদ্ধাস্ত্রে, যা ইসরায়েলের দিকে তাক করে ধরে রাখা হয়েছে। কারণ এখনো পর্যন্ত ইসরায়েল গোপনে ধরে রেখেছে তাদের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনাকে বাতাসে উড়িয়ে দিয়েছেন, তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন তাদের সামরিক বাহিনী এমন একটি আক্রমণ চালাতে পারে যার জন্য কম মার্কিন সহায়তাই যথেষ্ট হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কখন, কিভাবে? এর কোনো উত্তর নেই, শুধু একটা অনিশ্চিত উত্তেজনা যা সময়ের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিস্ফোরণের। এদিকে ইরানের সেনাবাহিনী শুধু শক্তিশালী নয়, তারা সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত। গঠন করা হয়েছে বিশেষ সাইবার ইউনিট, যারা শত্রুর ডিজিটাল নেটওয়ার্ককেও হানা দিতে প্রস্তুত। আর এইসব কার্যক্রম চলছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ও স্থলবাহিনীর সমন্বয়ে স্থল, আকাশ ও সমুদ্রের সর্বত্র। এই সংহত শক্তি ইরানকে আজ এক পরিপূর্ণ প্রতিরোধ শক্তি বানিয়েছে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানের সেনাবাহিনী আজ বিশ্বের কাছে একটি মডেল বাহিনী। তার মতে, এই সংগঠিত শক্তি ও রণকৌশলের কারণে ইরান আজ পশ্চিম এশিয়ার এক অবিসংবাদিত পরাশক্তি। এ যেন ইতিহাসের অপেক্ষমান অধ্যায়, যেখানে একদিকে ভয়ঙ্কর পরিকল্পনা, আরেকদিকে তার চেয়েও ভয়ঙ্কর প্রস্তুতি। ইসরায়েল যদি আগুন জ্বালাতে চায়, ইরান প্রস্তুত তাকে ছাই করে দিতে। এই যুদ্ধ হবে অস্ত্রের, প্রযুক্তির, কৌশলের। আর ইরান বলে দিয়েছে, যদি যুদ্ধ আসে, বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35, তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে। এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে, তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PMU-2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হল এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা, যা বলছে, তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে, তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয়, তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে।
আকাশসীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ। একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে স্টিলথের নীরবতার। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শীর্ষে ইরান, এক নীরব বিপ্লবের গল্প। একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে ইরানকে মুখোমুখি হতে হতো সীমাহীন ঘাঁটিতে। ইরান যুদ্ধ চলেছিল টানা 8 বছর। সেই যুদ্ধে ছিল না পর্যাপ্ত ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্র। শত্রুর ট্যাঙ্ক সামনে এলে ইরানিরা ছিলেন প্রায় নিরস্ত্র। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় প্রস্তুতি, শুরু হয় প্রতিশোধের বীজ বপন, শুরু হয় এক নতুন অধ্যায়। আজ সেই অধ্যায়ের নাম আলমাস। পার্স টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই গল্প। ইরান এখন আর পিছিয়ে নেই, বরং ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে তারা বিশ্বমঞ্চের শীর্ষ সারিতে। আধিপত্য ভাঙার ঘোষণা। একসময়ের ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রগুলোর ছিল এক বড় সীমাবদ্ধতা। তাতে ছিল না স্বাধীনতা। চালককে অবিরাম নজর রাখতে হতো লক্ষ্যবস্তুর উপর। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ পর্যন্ত থাকতে হতো গাইডেন্সে। এর মানে ছিল চালকও ঝুঁকির মধ্যে। যখন আধুনিক সেন্সর আর ড্রোন প্রযুক্তি এগিয়ে আসে, তখন পুরনো এই পদ্ধতিগুলো হয়ে পড়ে বিপজ্জনক। দৃষ্টিগোচরে থাকা মাত্রই ধরা পড়ে উৎক্ষেপণের স্থান। নির্দেশক ব্যক্তি হয়ে যায় সহজ টার্গেট। এই বাস্তবতায় দরকার পড়ে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের। ফায়ার অ্যান্ড ফরগেট মানে ছুঁড়ে দিলেই ভুলে যাও। টপ ডাউন অ্যাটাক মানে উপর থেকে ট্যাঙ্কের দুর্বল ছাদে আঘাত। পশ্চিমের দেশগুলো বানিয়েছে জ্যাভলিন ও স্পাইকের মতো ক্ষেপণাস্ত্র, আর ইরান তারা এনেছে আলমাস, একটি ক্ষেপণাস্ত্র যা সেই একচেটিয়া আধিপত্য ভেঙে দিয়েছে। আলমাস ইরানের ঘরোয়া প্রযুক্তির বিস্ময়। 2020 সালে প্রথম প্রকাশ পায় আলমাস ক্ষেপণাস্ত্র। আবাবিল 3 ড্রোন থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এটি। আঘাত করে সাজোয়া ড্রোন, দুর্গ, এমনকি সেনা সদস্যদের উপর। সবচেয়ে বড় কথা, এটি উৎক্ষেপণ করা হয় বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি ব্যক্তিও এটি ব্যবহার করতে পারে। আলমাসের রয়েছে 4টি মডেল। আলমাস 1 পাল্লা 200 মিটার থেকে 4 কিলোমিটার, নির্দেশিকা পদ্ধতি 2 বিন্দু, বিশেষভাবে নির্মিত দুর্গ ধ্বংসে। আলমাস 2 পাল্লা 7 কিলোমিটার, উপযুক্ত সম্মুখ ভাগের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে। কোবরা হেলিকপ্টার থেকে উৎক্ষেপণ করা যায়। আলমাস 3 পাল্লা 10 কিলোমিটার, লক অন ক্ষমতা সম্পন্ন, অনুসরণ করে উন্নত নির্দেশিকা পদ্ধতি। বদর দেখতে আলমাসের মতোই, পাল্লা 200 থেকে 2000 মিটার, ভেদ করতে পারে 600 মিলিমিটার সাজোয়া ইস্পাত। এটা যেন ট্যাঙ্কের হৃদয়ে ঢুকে ছিঁড়ে ফেলা এক ইস্পাতের শানিত কবিতা। আলমাস 4 এবং এনলোস এখন উন্নয়ন পর্যায়ে, তাদের নিয়ে চলছে নীরব প্রস্তুতি ভবিষ্যতের আরও ধ্বংসাত্মক সংস্করণে। কৌশলগত জাদু। এই ক্ষেপণাস্ত্র শুধু যুদ্ধের সরঞ্জাম নয়, এটি কৌশলের অংশ। মোহাজের 10 ড্রোনের সঙ্গে যুক্ত হয়ে আলমাস হয়ে উঠেছে দূরপাল্লার আক্রমণের হাতিয়ার। নৌযুদ্ধে হালকা ও দ্রুতগামী শত্রু জাহাজ ধ্বংসে আলমাস এক সাশ্রয়ী সমাধান। এমনকি এটি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ব্যয়বহুল প্রতিরক্ষা কিনতে বাধ্য করে। সবচেয়ে বড় শক্তি হলো আলমাস তৈরি হয়েছে ইরানের মাটিতে। বিদেশি নির্ভরতা নেই, নিজেদের প্রযুক্তিতে নিজেদের রক্ষা। এটাই ইরানের আত্মনির্ভরতা, এটাই তাদের কৌশলগত অগ্রগতি। পরিণতি। বিশ্বের চোখ এখন পশ্চিমের দিকে নয়, তারা তাকাচ্ছে পূর্বের ইরানে, যেখানে নিষেধাজ্ঞা ঠেলে চাপের দেয়াল ভেঙে তৈরি হয়েছে এক নতুন অস্ত্র বিপ্লব। আলমাস সেই বিপ্লবের মুখ। একটি দেশ যা একসময় ছিল প্রতিরক্ষায় দুর্বল, আজ তারা বিশ্বের সামরিক প্রযুক্তির শীর্ষে। ইরান এখন শুধু একটি দেশ নয়, একটি বার্তা, একটি ঘোষণা। আমরাও পারি, আমরাও শীর্ষে উঠি, আমরাও ইতিহাস লিখি।